মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি তিনি যেন তাঁর মূল্যবান দিশা নির্দেশক ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করেন এবং আমাদের সকলকে আলোকিত করেন। সবাইকে নমস্কার। যারা মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চের সামনেও যারা উপস্থিত আছেন এবং যতনা কুলুঙ্কা, আজকে শচীন্দ্রনগর জিরানিয়াতে যে ফাউন্ডেশন স্টোন লেইং ফর ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা হেরিটেজ ভিলেজ এবং সঙ্গীত এক্সপিরিয়েন্স অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডার স্বদেশ দর্শন 2.0 এবং এস্টাবলিশমেন্ট অফ অ্যামিউজমেন্ট পার্ক, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী, ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী। এখানে বিস্তারিত উনি এখানে আলোচনা রেখেছেন এবং আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে কী চিন্তা ভাবনা এবং কি কি করেছেন সব বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন এবং ওনার উপর আমার পুরো বিশ্বাস সব বরাবরই ছিল। যখন ওনাকে এই দপ্তর দেওয়া হয়েছিল, যেটা উনি ওনার বক্তব্যের মধ্যে রেখেছেন, যে আগামী দিন ত্রিপুরার ট্যুরিজমকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের যে আর্থসামাজিক উন্নয়ন এবং ট্যুরিজমের মানচিত্রে বিশ্বে এবং তথা ভারতবর্ষে সেটাকে প্রতিষ্ঠিত করার যে চিন্তা ভাবনা উনি করছেন এবং আমিও পাশাপাশি ওনাকে সেইভাবে উদ্বুদ্ধ করার আমি চেষ্টা করি। ওনাকে ধন্যবাদ দেব এই ধরনের যে উদ্যোগ একটার পর একটা উনি করছেন। আমাদের মাঝে একটু আগে উপস্থিত ছিলেন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যিনি ইনচার্জ সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, উপস্থিত শ্রীমতী প্রীতম দেবনাথ অনারেবল চেয়ারপারসন জিরানিয়া পঞ্চায়েত সমিতি, শ্রী শুভমণি দেববর্মা অনারেবল চেয়ারম্যান বিএসি জিরানিয়া, শ্রী রতন কুমার দাস অনারেবল চেয়ারপারসন জিরানিয়া নগর পঞ্চায়েত, যিনি এখানে স্বাগত ভাষণ রেখেছেন আমাদের মাঝে সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট শ্রী ইউকে চাকমা, উনিও ওনার বিভিন্ন বিষয়ে আলোকপাত এখানে আমাদের সামনে করেছেন। ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্টের শ্রী প্রশান্ত বাদল নেগিও উপস্থিত আছেন এবং বিশিষ্ট সমাজসেবী সবার পরিচিত মুখ গৌরাঙ্গ ভৌমিক এবং শ্রী রঞ্জিত রায় চৌধুরী, আরেকজন বিশিষ্ট এই এলাকার বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এই জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী সুমিত পাঠক এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন এবং যারা অন্যান্য কর্মচারী বৃন্দ এবং এই এলাকার যারা বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবৃন্দকেও আমি দেখতে পাচ্ছি এখানে। বরাবরই ওনাদেরকে দেখি যখনই আসি এবং এতে বোঝা যায় যে সব কিছুতেই ওনাদেরও একটা কিন্তু মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট তো আছেই, মেন্টাল সাপোর্টও ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যারা আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা সবই দেখছেন। সাংবাদিক বন্ধুদের আমরা বলবো, কতবার কত জায়গায় আপনারা যাবেন, খালি ডেভেলপমেন্ট এবং আপনারা কিন্তু আসলে মানে মিরর অফ দ্য মানে স্টেট, আপনাদের মাধ্যমে কিন্তু সারা মানে সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসী বিশ্বকে কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের দেখাতে হয়। আপনাদের ধন্যবাদ দেব যে আপনারাও কষ্ট করে আসেন এখানে। গত কয়েকদিন আগেও আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি ওয়েস্ট বেঙ্গলে এসছেন ওনার ক্যাম্পেইন করতে। সে ক্যাম্পেইনও উনি করতে গিয়ে এর আগেও বলেছেন 2-3 बार, কি বলেছেন যে आइए थोड़ा सा जाके देखिए त्रिपुरा में कैसे डेवलपमेंट होता है, जाके एक बार देखिए। और आप लोग वेस्ट बंगाल अभी भी पीछे पड़े हो, जल्दी जल्दी त्रिपुरा को देख के आइए और त्रिपुरा जैसे डेवलपमेंट हो रहा है आप भी कीजिए। और एक बार ना, ये नहीं है किंतु 3 बार 4 बार
কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের সমস্ত ভারতবর্ষের চিফ সেক্রেটারিদের নিয়ে এই 5-6 দিন আগে একটা মিটিং করেছেন। সেখানে আপনারা নিশ্চয়ই ইত্যবসরে আপনারা জেনেছেন কি বলেছেন, যে ডিরেগুলেশন, যে বিভিন্ন যেসব এই যে ব্রিটিশদের আমলে যেসব আইন ইত্যাদি কানুন এবং আমাদের যে আগে ইউপিএ সরকার বা কংগ্রেসের সময় যেসব কানুনগুলো ছিল, তাকে যাতে ইজ অফ ডুইং বিজনেস, সহজ সরলভাবে যাতে বিজনেস করা যায়, তার জন্য আমাদের ত্রিপুরাতে আমাদের ক্যাবিনেট মিনিস্টারদের প্রথমে অনেকের অসুবিধা হচ্ছিল যখন বোঝানো হলো, এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট হয়েছে ডিরেগুলেশনের মধ্যে। এবং চিফ সেক্রেটারি মহোদয়কে উনি বলেছেন যে ওই সমস্ত চিফ সেক্রেটারির কাছে কিভাবে ডিরেগুলেশন করলো তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং দেওয়ার পর আপনারা ভাবুন যে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, তৃতীয় মানে আমাদের যে যে ত্রিপুরা স্মলেস্ট, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, এই জায়গার মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত চিফ সেক্রেটারি মেইনল্যান্ড তাদেরকে চিফ সেক্রেটারি আমাদের অ্যাম্বাসেডার হয়ে ওখানে উনি বলছেন কিভাবে করলেন। সেইভাবে নিউজ পেপারও এসছে। আমাদের ত্রিপুরাতে একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে ফরেন যে ট্যুরিস্ট তাদের যে ফুটফল, এখানে সিকিমের পরে এখানে সেকেন্ড হাইয়েস্ট ট্যুরিস্টরা এখানে এসছে। তো আস্তে আস্তে করে কিন্তু আমাদের যেসব প্যারামিটার সব দিক দিয়ে কিন্তু আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান আমরা চলে এসেছি। শুধু তাই নয়, আমি সব জায়গায় এটা বলবো, আগামী দিয়েও বলবো যে জিএসডিপির ক্ষেত্রে আমরা ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট আমাদের জিএসডিপি, এবং পার ক্যাপিটা ইনকাম যদি বলি সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড পজিশনে আছি। আমাদের যে নীতি আয়োগ আমাদের এসব কাজকর্ম ইত্যাদি দেখে ওনারা কি বলছেন যে ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট এখন হিসাবে ডিক্লেয়ার করেছে। আমাদের পঞ্চায়েত লেভেলে 60-60টা, আমাদের এত ছোট রাজ্য সর্বভারতীয় স্তরে কম্পিটিশন করে 60-60টা মানে পুরস্কার পেয়েছে। প্রচুর পুরস্কার ত্রিপুরা এখন পাচ্ছে। আজকে এখানে বলা হয়েছে যে এখানে জঙ্গল ছিল, আমি ভাবছিলাম সেটাই যে মাঝে মাঝে জঙ্গল মে মঙ্গল কিভাবে হয় সেটা কিন্তু আজকে আগামী দিনে এই শচীন্দ্রনগরের যাদের মানে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই মঙ্গল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। যে জঙ্গল মে মঙ্গল, আবার জঙ্গলকেও বাঁচিয়ে রেখেও যে মঙ্গলে থাকা যায়, মঙ্গলময় হওয়া যায়, সেটা কিন্তু আজকের যে এখানে দুটো যে আমরা যে ফাউন্ডেশন লে করলাম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আগামী দিন নিশ্চিত সেটা হবে। আমি ধন্যবাদ যারা এখানে যে এই যে ওনাদেরকে নিকো পার্কে পাঠানো হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন এই যে উদ্যোগ, ওনাদেরকে পাঠিয়ে প্রথমে কনফিডেন্স আনতে হবে। গায়ের জোর দিয়ে আমরা কাজ করতে চাই না, বুলডোজার দিয়ে সব কিছু হয় না, কিন্তু গায়ের জোরে না, কনফিডেন্সের মাধ্যমে, যে এই কনফিডেন্স থাকাতে ওনারা যেভাবে যে জমি ওনারা দান করেছেন, সত্যি আমি ওনাদেরকে যত ধন্যবাদ দেব ততই কম। এবং এটা আমাদের জন্য কিন্তু আগামী দিনে বহু ত্রিপুরাবাসীর বহু জায়গায় আপনাদের হয়ে তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। এবং আমি যে কারণে এখানে যখন আমরা এখানে ভূমি পূজন করছিলাম, তো ভূমি পূজনে একটা, আমি যখনই ভূমি পূজন করি আর ভাবি ওই 35 বছরের বা এর আগের যারা রাজত্ব করেছে এইসব ভূমি টুমি পূজন ওরা করতো না, কিন্তু ওরা এগুলো মানতই না, আর আমরা যখন এই ভূমি পূজন করি, পুজো অর্চনা করি, পুরোহিত মশাই এসছেন বাইরের থেকে, এত সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করছিলেন, একটা মনে হচ্ছে যে এই যে আমাদের হৃদয়ে একদম একটা কানেকশন আমরা চলে এসেছি, যে মাটির সাথে এই যে প্রজেক্টগুলো হবে সেটা যেন প্রপার হয়, মঙ্গল হয়, এই যে কানেকশন, ওনারা তো এগুলো বিশ্বাসই করতেন না, একটা নাস্তিকের চিন্তা ভাবনায় থাকতো। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন রাম মন্দির নিয়ে 500 বছর ধরে কত আন্দোলন, কত কিছু, কিন্তু সময়ে কথা বলে আজকে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।
শেষ পর্যন্ত ধ্বজ যদি না উত্তোলন হয় সেটাকে সম্পূর্ণ হয় না, ধ্বজ সেখানে উড়ানো হলো। একের পর এক যত পুরনো যেসব মন্দিরগুলো আছে সেগুলোকে আবার পুনরুদ্ধার করছে, নতুনভাবে সেগুলোকে প্রতিষ্ঠিত করছে। অর্থাৎ আমাদের যে সরকার, এই সরকার মানে মানুষের প্রকৃতির সাথে যুক্ত হয়ে সব কিছু ডেভেলপমেন্ট যে করার যে ইচ্ছা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে নতুনভাবে একটা নতুন ভারত উনি সৃষ্টি করেছেন। আপনারা দেখেছেন যে একদিকে শক্তিশালী করছে ভারতকে, সেখানে এয়ার স্ট্রাইকেই হোক, সার্জিক্যাল স্ট্রাইকেই হোক, আর এবার আমাদের যে অপারেশন সিন্দুর এবার বুঝিয়ে দিয়েছে আমরা কত শক্তিশালী। ব্ল্যাকমেলিং করা হতো আমাদেরকে, কি ব্ল্যাকমেলিং করতো যে আমাদের কাছে পরমাণু আছে, আমরা পরমাণু ফাটিয়ে দেব। তো উনি কি বললেন, ব্ল্যাকমেলিং চলবে না, নেই চলেগা, ব্ল্যাকমেলিং চলেগা নেই। আর এখন সেই ওল্ড ইন্ডিয়া না, এখন নিউ ইন্ডিয়া এখন হয়েছে। এবং আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আমরাও এখন বলছি যে আগামী দিন নিউ ইন্ডিয়া কি করে হবে যদি সমস্ত স্টেটগুলো নিউ স্টেট না হয়। তা আমরা এখন বলছি যে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন আমরা তৈরি করব। এবং যেভাবে কাজ চলছে একের পর এক, যেভাবে আমরা বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, যেভাবে পর্যটনকে সাজানো হচ্ছে, এগ্রিকালচারকে আমরা উন্নত মানের এগ্রি প্রোডাক্টস তৈরি করার চেষ্টা করছি, আমরা ফিশ সেক্টরকে আমরা তৈরি করছি, আমরা এগ সেক্টরকে যাতে আরও বেশি পরিমাণে হয়, মিট সেক্টর, বিভিন্নভাবে এসএইচজি গ্রুপ যারা আমাদের মায়েরা বোনের আছেন তাদেরকে আর্থসামাজিক যাতে উন্নয়ন হয়, তার জন্য আমাদের 1,08,000 আমরা এখানে ত্রিপুরাতে ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা এখানে লাখপতি দিদি বানিয়েছি। আমাদের টার্গেট 1,18,000, 8 বানিয়েছে, 95% লাখপতি দিদি হয়ে গেছে ত্রিপুরাতে। একের পর এক এত, সে কালকে আমি দেখছিলাম যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে একটা জায়গায় বলছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। উনি বলছিলেন मैं एक सिंपल एक फॉर्मूला बताता हूँ ओपोजिशन को। क्या फॉर्मूला? बोला एक काम करो, ये जो ईवीएम तुम बोलते रहते हो ना, ईवीएम में तभी रिजल्ट आएगा जब तुम सवेरे 6 बजे से रात 12 बजे तक काम करोगे, तब जाके ईवीएम में तुम्हारा पक्ष में रिजल्ट आएगा। तुम तो अपने लिए खाली सोचते रहते हो सवेरे से शाम तक, रात तक। तो जब जनता के लिए सोचते रहोगे तब ईवीएम से तुम्हारा वो रिजल्ट मिलेगा। तो আমাদের এই যে ভারতীয় জনতা পার্টির যে সরকার মানুষকে নিয়ে সবসময় কাজ করে, যে কারণে ওই রেজাল্ট ইভিএম থেকে যে বেরোয় একমাত্র কাজের উপরে, কাজের কোনো রাজনীতি হয় না, কাজের কোনো তার মানে কোনো ধর্ম হয় না। আমি আজকে এখানে যে শচীন্দ্রনগরের জন্য আমি বলবো যে আপনারা আগামী 1.5 বছর পরে, এখানে একটু আগে বলা হয়েছে অলরেডি দোকানপাট লেগে গেছে এখানে, আমি জানি না আগামী দিন কি হবে এখানে। এই দোকানপাট লাগানোর জন্য কিন্তু বিরাট এখানে যুদ্ধ হবে এবং এত ব্যস্ত হবে তখন তো আবার আমাদেরই সামলাতে হবে। বাট লাইফ শুড বি ইন অর্ডার। লাইফ শৃঙ্খলার সাথে যদি আমরা থাকি, সুন্দরভাবে যাতে ঘর বাড়ি হয়, সুন্দরভাবে লগআউট হবে, এখানে যারা হোমস্টের ব্যবস্থা হয়ে যাবে ইত্যাদি, কত কিছু ডেভেলপ আপনারা খালি দেখবেন। আমি আজকে আমাকে যখন মাননীয় মন্ত্রীকে আমি বারবারই জিজ্ঞেস করি কি হচ্ছে কি হচ্ছে, আর আমি জানি যে সব কিছু ঠিক হচ্ছে। আপনারা দেখেছেন যে ইউনিটি প্রোমো ফেস্ট করা হয়েছে 6টা জায়গায়। আমি 8 তারিখ 8ই আগস্ট সেখানে প্রথম শুরু হয়েছিল, 8ই নভেম্বরে শুরু হয়েছিল এবং পরবর্তী সময়ে সেটা সমাপনও হয়েছে। বিভিন্ন জায়গায় বাইরের থেকে সমস্ত যারা নামি দামি যারা গায়ক গায়িকা তাদেরকে নিয়ে এসে, এটা বিনোদনের জন্য না, এটা হওয়াতে কি হচ্ছে, এক তো আমাদের মধ্যে ইউনিটিটাও ডেভেলপ করছে, মানুষ সেখানে যাচ্ছে এই নাচ বা গান বা কালচার দেখবার জন্য যাচ্ছে, যেটা কোনোদিন সম্ভব হয়নি। যে এতগুলো জনজাতির যে কালচার আছে সেখানে যে দেখানো হয়েছে স্টেজের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, আমরাও জানি না অনেক সময় তাদের যে সংস্কৃতি সেটাকে সেখানে আমরা দেখতে পেয়েছি। বাইরের থেকে যারা গান করতে এসছেন, মিউজিক বাজাচ্ছেন, তাদের কারণে মানুষ এতে করে একসাথে হচ্ছে। তো এই যে ইউনিটি, একসাথে আমাদের একসাথে হওয়া এবং ত্রিপুরাকে
সর্বভারতীয় স্তরে সমস্ত পৃথিবীর মধ্যে যে তাকে পরিচয় করানো, তার জন্য এই পর্যটন দপ্তর, মাননীয় মন্ত্রী এবং ওনার টিম যেভাবে কাজ করছেন, আমি নিশ্চিত যে 1.5 বছর মধ্যে সব কিছু আমরা যেভাবে চিন্তাভাবনা করছি নিশ্চয়ই আমরা সেটা করব। এখানে আমি যখন আসছি, এখানে টি গার্ডেন আছে। তো আমাদের এখন নতুন পলিসি আমরা করছি যে টি গার্ডেনগুলো নিয়ে আমাদের কাছে, টি গার্ডেনের মালিকরাও আমাদের কাছে আসেন, প্লাস আমাদের গভর্নমেন্টেরও আছে। তো টি গার্ডেনের যাতে আরও টি গার্ডেনগুলোকে সাপোর্ট করা যায়, কারণ আমাদের এই টি গার্ডেনের নিয়েও আমি কিন্তু অনেকগুলো মিটিং করেছি কিভাবে তাদের উন্নয়ন করা যায়। আমাদের ত্রিপুরার টি কিন্তু মানে গুণগত দিক দিয়ে অনেক বেটার। তো সেটাকে যাতে আরও বেশি আমরা ভারতবর্ষে আমরা যাতে সেটাকে বা পৃথিবীর মধ্যে সেটাকে সেই নিয়ে মিটিং করছি, কিন্তু তাকে করার জন্য যখন এই ধরনের প্রোগ্রাম হবে, বিভিন্ন রিসোর্ট হবে, তাহলে একদিকে কিন্তু টি গার্ডেনগুলোও বাঁচবে, পাশাপাশি মানুষ যখন আসবে, আমাকে যা বলা হয়েছে যে নিচে টি গার্ডেন থাকবে আর উপরে যে লগহাট বানানো হবে তার কিছু ফটো আমরা দেখলাম। আপনারা ভাবুন, এই বিষয়টা যখন বাইরের থেকে মানুষ আসবে এখানে থাকবে, তখন ওদের মধ্যে এই যে একটা ইকো ট্যুরিজমের যে বিষয়, সেটা কিন্তু ওনাদের মধ্যে ডেভেলপ করবে। আমাদের ত্রিপুরার যে তারা মানে জিএসডিপি যেটা আমরা বললাম সেকেন্ড হাইয়েস্ট, ধীরে ধীরে সেই জিএসডিপিও সেটা বাড়বে। সারা ভারতবর্ষের মধ্যে এই যে জিডিপি যে বাড়ছে, আজকে সারা ভারত ওয়ার্ল্ডের মধ্যে জিডিপি ডাউন, আমেরিকা 2%, আর আমাদের এখানে কোথায় চলে গেছে আজকে ভাবুন আপনার, 8 থেকে 9, 10 হয়ে যাচ্ছে এখানে। তো সেই জায়গায় ত্রিপুরা তো একই অবস্থা, 7% আমাদের ভারতবর্ষে এই শুধু পর্যটনের থেকে সেই 7% আমাদের জিডিপির গ্রোথের দিকে কিন্তু সেটা সাহায্য করে। তো আমাদের ত্রিপুরা তো সেইভাবে করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু ইনভেস্টমেন্ট কম, কিন্তু ইনভেস্টমেন্ট কম হওয়ার সাথে মানি বিগেটস মানি, আমরা এখানে লেস মানি আমরা এখানে আমরা ইনভেস্ট করব, কিন্তু বেশি পরিমাণে এখানে মানুষ হবে। আর আমি মনে করি যে শুধু পয়সা কামানোর জন্য না, যখন বাইরের থেকে যখন মানুষ শুনবে আসবে এখানে, এতে করে একটা আত্মিক যে সম্পর্ক ত্রিপুরাবাসীর সাথে প্রদেশের অন্যান্য পৃথিবীর লোকের সাথে একটা আত্মিক সম্পর্ক ঘটবে। যখন ত্রিপুরার কোনো ফটো তুলবে, কোনো একটা ড্রেস পরে, আমার জনজাতি যে তাদের যে বিভিন্ন ড্রেস আছে সেই ড্রেসের ফটো নিয়ে বাড়িতে কিন্তু রাখবে। কোথায় আপনি গিয়েছিলেন? ত্রিপুরাতে। আরে দারুণ। আর এমনিতেও ত্রিপুরাবাসীর তো একটা মানে যেভাবে মানুষকে, বাইরের মানুষকে যেভাবে স্বাগত জানায়, এটা সবাই জানে এখানে। তো সেই জায়গায় আমাদের কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ একদম উজ্জ্বল, এবং সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই হবে। যেটা বলা হয়েছিল, এই ট্যুরিজমকে কিন্তু এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে এই বামফ্রন্ট সরকার কিন্তু বলেছিল, বাস মুখেই, কাজে কিন্তু না, কাজে খালি মুখে। আর আমাদের সরকার আসার পর একের পর এক ট্যুরিজমও যে একটা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু আমরা প্রমাণ করছি। আর তার যিনি আমাদের অনুপ্রেরণা, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। উনি বারবার বলছেন যে, একবার আমি যখন মুখ্যমন্ত্রী সম্মেলন আমরা গিয়েছিলাম কনক্লেভে, উনি বারবার বলছেন যে এক এক স্টেটের মধ্যে আপনারা স্পেশাল এরকম একটা ইনোভেটিভ, আপনার যে স্টেট আছে সেখানে স্টেট অনুযায়ী এরকম ইনোভেটিভ একটা ট্যুরিস্ট স্পট বানান, যাতে করে সারা পৃথিবীর মধ্যে মানুষ জানবে যে একমাত্র ত্রিপুরাতেই আছে। আমি ওনার সাথে লাস্ট যখন দেখা করেছিলাম, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন, যখন এই যে 51 শক্তিপীঠ, আমি না কথা বলেই আমি ওনাকে বলে দিয়েছি 51 শক্তিপীঠ যেটা, এবং এটা একটা স্পিরিচুয়াল সেন্টার হবে সেখানে। এবং এক তো এই যেটা বললো, যেটা তিব্বতে আছে, শ্রীলঙ্কাতে আছে, নেপালে আছে, আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে। তো সেইগুলোর যে সেটাকে মাথায় রেখে এই ধরনের যখন 51 শক্তিপীঠ আসবে, মানুষ যখন জানবে, তখন কিন্তু ত্রিপুরাতে আসবে এই শক্তিপীঠ দেখা। আমি নিজেও সেখানে গেছি, উদ্বোধন হয়েছে। আমাদের উদয়পুরের যে মাতাবাড়ি আছে, সেই মাতাবাড়ির কিছু পাশেই সেটা শুরু হচ্ছে, এবং এত সুন্দরভাবে সেখানে তৈরি হচ্ছে, যেখানে আজকে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেই রকমই। এবং জায়গাটার নাম হচ্ছে বনদুয়ার। আমরা সেখানে বলেছিলাম যে আগামী দিন এই বনদুয়ার
স্বর্গদ্বার হতে যাচ্ছে ত্রিপুরার জন্য। আপনারা গিয়ে দেখবেন, আমরাও তো নিশ্চয়ই দেখব, স্বর্গদ্বার হবে আগামী দিন মানুষের জন্য। বন্ধুগণ, আগে কমিউনিস্টদের সময়ে আরে জীবন জন্মেছি বা সারা গেল, এইভাবেই চলতে হবে, দেখছি না খাচ্ছি না। ওই আমি প্রায়ই বলি যে আমার মনে আছে, আই ব্যাক টু স্টেট দ্যাট আই উইল নট বি এবল টু কাম টু দ্য স্কুল, এরকম আমরা বলতাম, আই ব্যাক টু স্টেট। আমার দাদা একদিন আমার ওটা দেখে বলল, আরে আই ব্যাক টু স্টেট এগুলো তো গতানুগতিক, এগুলো ছাড়াও আরও ইংরেজি লেখা যায়। তো এরাই ওই জল নাই, পানি নাই, ঘর নাই, জায়গা নাই, আর ওই দিল্লি দেয় না, এইসব মুখস্থ করতে করতে এখনও দেখি আবার শুরু করেছে এরকম শ্রমিকের আন্দোলন, শ্রমিককে চুষছে খাচ্ছে। আরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন মালিক শ্রমিক সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। জাতি জনজাতি, আমাদের যারা মণিপুরি, যারা আমাদের মাইনরিটি, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এইরকম আপনারা কোনোদিন শুনেছেন? ওরা তো বিভেদের ডিভাইড করে করে মানুষকে আলাদা করে করে ওরা রাজনীতি করেছে। অথচ নেতাগুলোকে দেখুন, আমাদের নিজেদেরও অনেক কারখানা ছিল, এই নেতাগুলোর খবরই নেই। শ্রমিক যদি নেতা হয় নো প্রবলেম, কিন্তু উটকো যে নেতা আসে, এবং আমরা দেখেছি এই যে কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এই জিন্দাবাদ জিন্দাবাদ করে, এবং সমস্ত এই যে আমাদের কলকারখানাগুলো আছে সেগুলোর অবস্থা 12টা বাজিয়ে 13টা করেছে। এবং সেটা এখানে না, আজকে এখানে 35 বছরে এই ঘটনা ঘটেছে, ওয়েস্ট বেঙ্গলও সেটা করেছে। আর আমাদের এখানে অশান্তি সৃষ্টি করে রাখো, যত অশান্তি করতে ততই ভালো। খালি নেতা যারা আছেন তাদেরকে সুখে রাখো, এবং তারাই সবাইকে মানে দাবিয়ে রাখবে। আর আমাদের এখানে সব মানুষের সবার আত্মমর্যাদা বৃদ্ধি হোক, সবার জন্য উত্তোলন মানে মানে প্রতিনিয়ত তাদের শ্রীবৃদ্ধি ঘটে, সেই চিন্তায় আমাদের সরকার কাজ করছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রীজির উপর অনেক বিশ্বাস আশ্বাস এখন মানে এসে গেছে। কিছুদিন আগেও হাতাই কোতরে আমরা এখন যে নতুন নাম দিয়েছি, গতকালই আমি সেখানে মিটিং করেছিলাম, সেখানে গিয়ে আপনারা দেখুন শুধু জনজাতি মহিলাদের এত বেশি ভিড়, মানে যেটা আগে কোনোদিন কল্পনা করতে। তাদের এই যে কোমলমতি আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন, তাদেরকে ভুল বুঝিয়ে এতদিন ধরে তাদেরকে পিছিয়ে রেখেছে। আর আমরা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি উনি একমাত্র পারবেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, উনারাই পারবেন জনজাতিদের উন্নয়নে। একের পর এক উন্নয়ন করছে, লেখাপড়ায় হোক, 21টার মতো আপনার যে ইএমআরএস আমাদের যে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা হয়েছে ত্রিপুরাতে, উনাদের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আসার আগে পরে কিন্তু সেটা হয়েছে, উনাদের সময় 4টে ছিল। আর আমাদের এই 18-র পরে আমরা 21টার মতো ইএমআরএস এখানে ত্রিপুরাতে করেছি। 12টা চালু হয়ে গেছে, 6টা আরও মানে এই মার্চের মধ্যে হবে, আর বাকিগুলোর এই সামনের বছরও হবে। এর পরেও আমি এবার, কারণ যত পড়াশোনা না থাকবে, যত অশিক্ষিত রাখা যাবে, তত টুপি পরানো যাবে, এবং তাদেরকে ভোটের বাক্সে উল্টা পাল্টা মানে বলিয়ে এদেরকে মানে ভোটের বাক্সে পরিণত করবে। আর আমরা চাই যে ওরা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্ধকার, কোনটা আলো, সেটা বোঝা দরকার। জ্ঞান কোনটা, অজ্ঞান কোনটা। এখন আমরা যে কারণে আরও এই যে 21টা হচ্ছে, তাছাড়াও এইবারও আমি দিল্লিতে যে গেলাম, যাতে আরও 15টা বিভিন্ন যেসব ক্রাইটেরিয়া রয়েছে, যে 50% বিভিন্ন যে আমাদের সাব ডিভিশনগুলো আছে, বিভিন্ন সাব ডিভিশনে মিনিমাম 50% আমাদের জনজাতি থাকতে হবে, 20,000 মিনিমাম থাকতে হবে। তো সেইগুলোকে রিল্যাক্স করে আরও যাতে 15টা ইএমআরএস করা যায়, আমাদের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায়, তার জন্য আমি দাবি জানিয়েছি। আমাদের মধ্যে ইচ্ছা আছে, মানুষের জন্য কেন করব না? আপনাদের ভোটে আমরা সংখ্যাধিক্যের কারণে সরকার আমরা করেছি, তো সরকার যেহেতু করে আপনারা বানিয়েছেন, সরকারের কাজ হচ্ছে আপনাদেরকে রিটার্ন করা। রাজনীতির জায়গায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এই যে আজকের এই যে প্রকল্প হচ্ছে, এর মধ্যে কি রাজনীতি হচ্ছে? কারোর যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আপনার এরপরে আর কি রাজনীতি হবে? কাজের মাধ্যমে কারোর ঘরে জল নেই, নলসে জল দিলাম, কারোর ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাকে ঘর দেওয়া, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় তাকে স্বাস্থ্যের ব্যবস্থা করা, 5 লাখ টাকা করে প্রতি বছর, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 5 লাখ টাকা করে তাকে সাহায্য করা। এর মধ্যে কি রাজনীতি আছে? রাস্তাঘাট আমি যদি করি
তাহলে কি রাজনীতি হবে? তাহলে রাজনীতি না করেও রাজনীতি করা যায়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি শিখিয়েছেন। কারোর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেওয়া, একের পর এক এই যে উন্নয়ন শক্তিশালী করা, একদিকে দেশকে শক্তিশালী করা, রাজ্যকে শক্তিশালী করা, প্রতিটা মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, আর তার উপর হচ্ছে শান্তি বজায় রাখা। আজকে এই নর্থ ইস্টার্ন জোনের কী অবস্থা ছিল আপনারা জানেন। আমি নিজেও এখানে জিরানিয়া হসপিটালে আমি কাজ করেছি, এখানে পাইলট আছে, এখানে আমি জানি, এখানে আমার মনে আছে এখান থেকে আমি ফিরতে পারবো কি না, একটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ ছিল এই জিরানিয়াতে। আজকে এখানে এই মানে শচীন্দ্রনগরে এসে এইভাবে একটা মানে এই ধরনের একটা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো, এই অবস্থা না। সবসময় একটা আতঙ্কের, কখন যে কাকে মারবে। বহু জায়গার মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় খুন সন্ত্রাস, ওরা এইগুলোই জানে, ওদের মানে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে কিন্তু ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। এই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পরেই আজকে কিন্তু এখানে ওরা বিশ্বাস এসছে, যারা আজকে এখানে এই যে আমাদের যে 35 একর জমির মধ্যে আমাদের 12 একর যদি আমাদের মানে স্টেট গভর্নমেন্ট থাকে, বাকি আপনারা যে দিয়েছেন, সত্যি এটা একটা অপূর্ব। আমি বলবো যে এত তাড়াতাড়ি করে আপনারা রাজি হয়েছেন, এবং এটা আপনার নেক্সট জেনারেশনের জন্য, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে সারা বছরে আপনাদের মাত্র 15,000 টাকা পেতেন, এখন মাসে আপনাদেরকে সেই ব্যবস্থা করবেন। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? এবং আপনারা নিশ্চিন্তে একটা সরকারের উপর বিশ্বাস আপনারা রেখেছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের এখানে যে ভারত সরকারের যে পর্যটন দপ্তর, এখানে আমার মাননীয় মন্ত্রী বলেছেন, আমার পূর্ববর্তী বক্তা, যে সেন্ট্রাল স্যাংশনিং অ্যান্ড মনিটরিং কমিটি গত 21শে মার্চ 2025 এই প্রকল্পটি অনুমোদন দেন। সেখানে প্রায় 48 করোড় 94 লাখ সেই অনুমোদন দেয়, এবং সেটা কিন্তু স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনে সেটা দিচ্ছেন। এখানে এই প্রকল্পের মধ্যে একটা সুন্দর জিনিস, যেটা এখানে আমাদের ভিডিওতেও দেখানো হয়েছে, ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা হেরিটেজ ভিলেজ অ্যান্ড সঙ্গীত এক্সপিরিয়েন্স। তো এখানে এই যে ভিত্তিপ্রস্তর আজকে আমরা স্থাপন করলাম, তার মধ্যে আবার দুটো জিনিস আমি এখানে দেখতে পাই। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ডেস্টিনেশন এজ এ ট্রাইবাল এথনিক হাব, অর্থাৎ আমাদের যে জনজাতিদের যে চলন বলন, তাদের কাজকর্ম, রিসা বানানো, তাদের যে এখানে পাচড়া বানানো, আপনারা জানেন জিআই ট্যাগ পেয়েছে, বিভিন্ন বিষয়ে তাদের যে কলা কৌশল ইত্যাদি, হস্তশিল্প, হ্যান্ডলুম, এবং তাদের যে পোশাক, সেগুলোর জন্য একটা এস্টাবলিশমেন্ট অফ ডেস্টিনেশন এজ এ ট্রাইবাল এথনিক হাব। যখন বাইরের থেকে আসবে, যখন এই প্রজেক্টগুলো দেখবে যে ত্রিপুরার এই যে সংস্কৃতিগুলো, এতে করে যে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছিল, তারাও কিন্তু নিজেকে আপডেট করবে, সেটাকে আরও সুন্দরভাবে কিভাবে মানুষের কাছে সেটাকে প্রস্তুত করবে। এবং এটা একটা আমি বলবো যে খুবই দারুণ জিনিস ওনারা করছেন। এবং আমি এখানে যে আমার কাছে যে কাগজ দেওয়া হয়েছে, এখানে বলে ইট উড বি এ লিভিং মিউজিয়াম, অর্থাৎ লিভিং মিউজিয়াম মানে যখনই কেউ, মিউজিয়াম তো এমনিতে থাকে খালি বাইরে লাগানো ফটো বা আদার স্কাল্পচার থাকে, এখানে দেখবে কাজগুলো কিন্তু একদম যেমন অ্যাজ ইফ ইট ইজ লাইভ। যা এখানের মহিলারা থাকবেন, তারা কিন্তু সেখানে এই এস্টাবলিশমেন্ট অফ ডেস্টিনেশন এথনিক হাব সেটা তৈরি হবে। এবং এখানে আরেকটা বিল্ডিং আপন দ্য মিউজিক্যাল হেরিটেজ, এটাও একটা দারুণ। আমি নিজেও কিছুদিন আগে একটা প্রোগ্রামে, আমি এখানে সাংবাদিক বন্ধুরা ছিলেন, একটা 82 বছরের এক ভদ্রলোক একটা বাঁশির মতো কী জানি নিয়ে আসলো, এবং সেইগুলো কিন্তু ইন্ডিজিনাস, এত সুন্দরভাবে উনি বাজাচ্ছিলেন, এবং তার যে যে তৈরি গান, আমি অবাক হয়ে গেলাম ভদ্রলোককে। আমার নিজের রিসা ওনাকে আমি দিলাম, ওনার যে নাম আমি লিখে রেখেছি। এবং এই ধরনের প্রচুর ত্রিপুরাতে কিন্তু শচীন দেববর্মনের কথা, রাহুল দেববর্মনের কথা বলছেন, কিন্তু পাশাপাশি এই ধরনের যে বিভিন্ন বাদ্যযন্ত্র আমাদের যে জনজাতিদের রয়েছে, মণিপুরীদের রয়েছে, যাদেরই আছে, সেইগুলোকে দেখানোর যে একটা নতুনভাবে যে প্রস্তুত করছে। আর আমাদের 7 পুরুষ ধরে আমি দেখেছি যে এখানে প্রায় মাণিক্য ডাইনেস্টির এই রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে এনেছেন কয়েকবার, 6-7 পুরুষ ধরে। এখন যে আমাদের এখানে আসার পর
আপনারা সবাই জানেন যে কিভাবে সংস্কৃতিকে এখানে ডেভেলপ করা হয়েছে, বিভিন্ন নামও উনি দিয়েছেন। কিন্তু এগুলো যারা এই ত্রিপুরার যে তাদের যে সাংস্কৃতিক যে উত্তরণ করার জন্য যারা কাজ করেছেন তাদেরকে আমাদের স্মরণ করা উচিত, সেইগুলো এখানে যা বলা হয়েছে দেখানো হবে। আরেকটা প্রজেক্ট আমার খুব ভালো লাগলো, যেটা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সিডবি, অর্থাৎ এটাও কিন্তু ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ড, সেই ফান্ডের একটা প্রকল্প। সেখানেও প্রায় 57.14 করোড় দেওয়া হচ্ছে, এবং এতে করে রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিন্তু একটা সাংঘাতিক ডিপার্টমেন্ট, ওখান থেকে যদি ক্লিয়ারেন্স না আসে ভেরি ডিফিকাল্ট, সেখান থেকেও অনুমোদন দেওয়া হয়েছে। এবং টাকা কিন্তু যাই আসুক বাইরের থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কিন্তু আসতে হবে। আজকে আমরা যেটা বুঝি আমরা যে ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মূল যে মানে এখানে এক তো এগ্রিকালচার রয়েছে, সার্ভিস সেক্টর রয়েছে, কিন্তু আমরা একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যাতে হয় তার জন্য পর্যটনকেও আমরা, যেহেতু এত বছর ধরে কেউ কিছু করিনি, তার জন্য পর্যটনের মাধ্যমে আমরা রাজনৈতিক যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা শুদ্ধ করার চেষ্টা করছি এখানে। আজকে বিভিন্ন শুধু পর্যটনের ক্ষেত্রগুলো খুললেই হবে না, তাদের যে সুযোগ সুবিধা, তাদের সিকিউরিটি সেটা যাতে থাকে, তার জন্য আমরা ইভেন আমি কয়েকবারই কথা বলেছি যে পর্যটক পুলিশ, যেটা ট্যুরিস্ট পুলিশ করা যায় কিনা সেটার বিষয় আমাদের মাথায় রয়েছে। এবং নতুন নতুন পর্যটনের যে কেন্দ্র, আমরা এর আগে কথা হয়েছে এখানে, আমার পূর্ববক্তা বলেছেন বিভিন্ন পর্যটন কেন্দ্র আমরা কিন্তু করেছি আমাদের। আমরা ত্রিপুরার যে প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য, উই আর ভেরি লাকি দ্যাট গড হ্যাজ গিফটেড আস সো মেনি থিংস। কী দিয়েছেন আমাদের এখানে, যে সবুজ বনভূমি, নদী নালা, ঝর্ণা, দিঘি, সরোবর, বন্যপ্রাণী, জনজাতিদের চিরাচরিত যে সাংস্কৃতিক সম্ভার, যেটাকে ইকো ট্যুরিজম, আমাদের এখানে অনেক ধরনের রিলিজিয়াস ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজম, সেই যে প্রাকৃতিক পরিবেশ আমাদের যেহেতু আছে সেটাকে এক্সপ্লোর করে আমরা যদি মানুষের কাছে যেতে পারি। আমাদের এখানে তো আর সেই সিকিমের মতো সেই বরফ জমানোর জায়গা থাকবে না, দার্জিলিংয়ের মতো অবস্থা থাকবে না, কিন্তু এই বিষয়গুলো এত সুন্দর জায়গা, সেইগুলোকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, প্রেজেন্টেবল যদি করা যায়, তাহলে মানুষ এখানে আসবে এবং ত্রিপুরাকে নতুনভাবে শিখবে, সে জানতে পারবে ওনারা। ধর্মীয় পর্যটন আমাদের জন্য একটা ব্লেস, সেটা কি আছে, ত্রিপুরা সুন্দরী মন্দির। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা সুন্দরী মন্দির এবং 51 শক্তিপীঠের একটা, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে এখানে এসছেন, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন কীরকম পর্যটক এই মারবাড়িতে আসেন, এবং উনি এত খুশি হয়েছেন যে এর আগে তো আমি এখানে এসেছিলাম, খুবই মানে স্বল্প পরিসরে ছিল, এত বড় কি করে পর্যটন মানে আপনারা করলেন, সেটা আপনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আমাদের পক্ষে তো আমরা দিয়েছি কিছু টাকা, ওনারা প্রায় 31 কোটি টাকা দিয়েছিল, আমরা প্রায় আরও 17 কোটি টাকা আমাদের তরফ থেকে দিয়ে সেটা প্রায় 52 করোড় দিয়ে সেটাকে আমরা সম্পন্ন করেছি। এবং কত পর্যটক আসে, আমার কাছে যে খবর ছিল সেখানে আমি বললাম প্রতিদিনে প্রায় 3 থেকে 3.5 হাজার লোক হয়, এবং মাসে প্রায় 14 থেকে 15 লক্ষ লোক আসে। কিন্তু ওনাকে বললাম প্রধানমন্ত্রীজি এইবার কিন্তু আরও বাড়বে, কারণ আপনি আসার পরে আরও বেশি এখানে যেভাবে সারা পৃথিবী জানবে, এবং তাই হচ্ছে। আমার কাছে যা খবর হয়েছে এবার প্রচুর পর্যটক কিন্তু এখন আমাদের এই মারবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে হচ্ছে। এখানে কসবা কালীবাড়ি আমাদের রয়েছে, চতুর্দশ দেবতাবাড়ি, অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দির, মহামুনি প্যাগোডা, ধর্মীয় পর্যটন। আমরা প্রত্নতাত্ত্বিক যে পর্যটন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানুষ এইগুলোও দেখতে চায়। সেগুলো কি ঊনকোটি, বক্সনগর, ছবিমুড়া, পিলাক, এবং আগে এইগুলো নিয়ে কিন্তু কেউ ভাবছিল না, কেউ ভাবেও না, এগুলো ভাবতেও না। আমাদের সরকার আসার পর আমরা যেমন রাজাদের যেরকম সম্মান দিচ্ছি, আবার একদিকে এই যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। উজ্জয়ন্ত রাজপ্রসাদ, যেসব রাজন্য স্মৃতি বিজড়িত, নীরমহল, ভুবনেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্রসাদ। নীরমহলকে আমরা নতুনভাবে G20 সময় সায়েন্স 20 যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন সেটাকে নতুনভাবে সাজানো হয়েছে, এখন আবার পর্যটন দপ্তর থেকে আবার নতুন করে আরও সাজানো হয়েছে। নারিকেল কুঞ্জে লগঘাট, তারপরে সেখানে অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম সেটা চালু করা হয়েছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বড় এখন সুবিধা হয়ে গেছে যে এতগুলো ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। তো ডুম্বুরে যাওয়ার জন্য
আমাদের অন প্রিন্সিপাল আরও 4টে ন্যাশনাল হাইওয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমি MORTH ইউনিয়ন মিনিস্টার গ্যাডকারিজির সাথে কয়েকবার কথা বলেছি। উনি বললেন যে একটু মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আপনি কথা বলুন। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বললাম, যেটা কমলপুর, আমবাসা, গন্ডাতৈসা, গন্ডাছড়া হয়ে শান্তির বাজার যাবে। এবং ওইটা যদি হয়, আমরা কিন্তু এই যেটা আমবাসার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব। সেটাও আগামী দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা স্বদেশ দর্শন প্রকল্পে নারিকেল কুঞ্জে এখানে যে হাঁটার পথ এবং নির্মাণ এবং সাইট ডেভেলপমেন্ট, জেটি নির্মাণ, সোলার লাইট, তাছাড়া ওয়াচ টাওয়ার, টয়লেট ব্লক, পোশাক চেঞ্জিং রুম এবং বোট হাউস, ফুড কিয়স্ক, টিকিট কাউন্টার এবং বিভিন্ন যে তরল বজ্র পদার্থ সেগুলো প্রপার নিষ্কাশনের ব্যবস্থা এত সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে। আমি বারবার বলেছি, করলেই হবে না, সেটাকে প্রপারলি যাতে মেনটেন করা হয় তার ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত যা খবর আছে প্রপারলি মেনটেন হচ্ছে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় আমরা 179 crore 72 লাখ আমরা পেয়েছি। তাতে করে আমরা অমরপুরের ছবিমুড়া এবং ফটিক সাগর, অমর সাগর, কৈলাস শহর, সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির, কসবা কালী মন্দির, সেগুলোকে কিন্তু আমরা উন্নয়নের দিকে অলরেডি কাজ শুরু হয়েছে। কাজেই এইগুলো নিয়ে আমরা কিন্তু বারবার আমি বলবো, আমরা যদি নিজেরা এগুলো ফেসবুকে আমরা না দিই, সোশ্যাল মিডিয়াতে আমরা যদি না জানাই, তাহলে মানুষ কিন্তু জানবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি বলবো যে আপনারা এই কাজটা আপনারা করবেন। স্বদেশ দর্শন প্রকল্পে উজ্জয়ন্ত রাজপ্রাসাদকে লাইট অ্যান্ড সাউন্ড শো বসানো হয়েছে। নিশ্চয়ই আপনারা গিয়েছেন সেখানে। কি ছিল আগে রাজবাড়ির, মানে কি অবস্থা ছিল, জরাজীর্ণ অবস্থায়। আমাদের সরকার 2018-তে আসার পর থেকে আমরা এক একটা জায়গা এত সুন্দর বানাচ্ছি, মানুষ যাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমাদেরও আর্থসামাজিক উন্নয়ন আমাদের লোকদের হচ্ছে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে যে জগন্নাথ দিঘিকে একটি লেজার এবং নাইট শো স্থাপন করা হয়েছে। নভেম্বরে আমরা শুরু করেছি 2024-এ। স্বদেশ দর্শনে আবার 2023-24-এ ছবিমরায় 10টি লঘাট আমরা নির্মাণ করেছি। স্বদেশ দর্শনে মোট 51টি লঘাট এখন পর্যন্ত সারা ত্রিপুরাতে করা হয়েছে। ওয়াটার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প একটা আছে। 2024-এ ফেব্রুয়ারি আমরা উদয়পুর জগন্নাথ দিঘিতে আমরা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে সেটার উদ্বোধন করেছি। শুধু তাই নয়, উদয়পুরের যে মহাদেব দিঘির সেটাকেও যাতে সৌন্দর্যায়ন করা যায় এবং সেখানে যাতে জলীয় যেসব ক্রীড়া সেই ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা সেখানে কাজ করছি বন্ধুগণ। আমরা 2024 সালের সেপ্টেম্বরে স্বদেশ দর্শন প্রকল্পে সুরমাছড়ায়, আমিও সেখানে গিয়েছিলাম, মাননীয় মন্ত্রীও গিয়েছিলেন, আমাদের ডিপার্টমেন্টের সবাই গেছেন। এত সুন্দর সেখানে ঝর্ণার, এবং সেখানে আমরা নিজেরাই কোথায় কোথায় টিকিট কাটি বাইরে চলে যাই। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ভোকাল ফর লোকাল, তো ভোকাল ফর লোকাল শুধু জিনিসপত্র নয়, আমরা নিজেরাই কিন্তু জানি না এতগুলো জায়গা। আমি যে এগুলো নাম বললাম এই কারণে বললাম, আপনারা সেখানে যাবেন। এবং এখানে যারা আজকে আমার মিডিয়া বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে মোমবাতির নিচটা কিন্তু সবসময় অন্ধকার। আপনারা মানে নিজের জায়গাটাকে দেখুন, ত্রিপুরাতে কত কিছু জায়গা আছে আপনার জায়গা যাওয়ার জন্য। আমরা ডুম্বুরে আমরা গত বছর যখন এটা শুরু করেছিলাম, সেখানে হোমস্টে মাত্র 60টি আমরা চালু করেছি। তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের সেই সার্টিফিকেট দিয়েছিলাম। আর এইবার গিয়ে আমি শুনলাম এখানে 60টা না, মানে আমাদের তো মানে লগঘাট আছেই, সেই লগঘাট আমরা কিন্তু সেই হোমস্টে পলিসিও আমরা তৈরি করেছি অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে, যে যা খুশি করলেই হবে না, এখানেও হবে। হোমস্টের পলিসি থাকবে যে কীভাবে সেই রুমগুলো হবে, এখানে এসি কোথায় লাগবে, সেখানে বাথরুম কীরকম হবে, সেভাবে আমরা সেই হোমস্টে, সেখানে যেখানে আমরা মাত্র 60টা দিয়েছিলাম সেখানে 150টা এক বছরের মধ্যে সেখানে হোমস্টে জনজাতিরা সেখানে শুরু করেছে। এত সুন্দর। সেখানে জিজ্ঞেস করা হয়েছিল কত রোজগার হয়। প্রথমে তখন যখন শুরুতেই ওরা বলছিল প্রায় 7-8 হাজার টাকার হয়। এখন এক একজন বলছেন মাসে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত ওদের রোজগার হয়। ভাবুন বন্ধুগণ, এইভাবে যে আর্থসামাজিক উন্নয়ন সেখানে হচ্ছে। জম্পুই হিলে 4টি হোমস্টে চালু করার উদ্যোগ অলরেডি ডিপার্টমেন্ট থেকে নিয়েছে। সাউথ ডিস্ট্রিক্টে আভাং ছড়া যেখানে আছে শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান, চুত্তাখলাস্থিত বাংলাদেশ মৈত্রী উদ্যান,
বক্সনগর বৌদ্ধ স্তূপ পর্যটন উন্নয়নের, সেখানে আমরা অনেকগুলো কাজ করেছি, সেটারও কাজ প্রায় শেষের পর, সেটারও আমরা উদ্বোধন করব। আমরা পুষ্পবন প্যালেস, আপনারা সবাই জানেন, এই নিয়েও অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের সরকারের জায়গা। আমরা সেটাকে প্রথম আমরা টাটা গ্রুপের সাথে আমরা তাদের সাথে মৌ করি, ISCL এর সাথে, এবং সেখানে মানে 5 স্টার হোটেল একটা হতে যাচ্ছে, এবং 4টে রুম হবে, যেগুলো মানে এক একটা রুম রাজকীয় স্টাইলে হবে, আউট অফ 100টা রুম বানাবে। এবং সেখানে প্রতিদিনের ভাড়া আপনারা শুনলে অবাক হবেন যে 1.5 লাখ থেকে 2 লাখ। এখন কথা হচ্ছে কে থাকবে ওখানে? যারা চার্টার প্লেন করে বাইরের থেকে, বিদেশের থেকে ওরা আসবে, কারণ এই যে টাটা গ্রুপের ISCL গ্রুপ, তাদের চেইন আছে। তো এখন সেখানে যখন ওরা আসবে, ওখানে তো বসে থাকবে না, ওনারা কিন্তু সারা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওরা ঘুরবে, ত্রিপুরাকে কিন্তু মানুষ চিনবে তখন। এবং তার সাথে প্রায় ডাইরেক্টলি প্রায় 200 ছেলে মেয়ে সেখানে চাকরি পাবে, এবং ইনডাইরেক্টলি সেখানে যারা বেভারেজ দেবে, যারা ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে, সব দিকে একটা উন্নয়নের যে অবস্থা সেখানে কিন্তু হতে যাচ্ছে বন্ধুগণ। আমরা অলরেডি উজ্জয়ন্ত প্যালেসে জেটস্কি, কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোটস, শিকারা বোট চালু করা হচ্ছে, এবং আমরা ত্রিপুরাকে এত সুন্দরভাবে সামনের দিকে নেওয়ার যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন যে চতুর্দশ দেবতার পূজা তো আমরা খালি জানি, বাইরের লোক জানে না। এবং এই বছরের মানে 26শে জানুয়ারি, গত বছরের 2025-এ সেখানে এই খার্চি পূজার থিমকে নিয়ে যখন ট্যাবলো হলো, সেখানে আমরা, এটা কিন্তু পর্যটনেরই পার্ট, সেখানে আমরা সেকেন্ড আমরা হয়েছি ICA ডিপার্টমেন্টের সৌজন্যে। তো এইভাবে পর্যটন দপ্তর একের পর এক উন্নয়নের কথা এখানে যা বলা হয়েছে, আশা করি আপনারা এই সরকারের উপরে বিশ্বাস রাখবেন, আশ্বাস রাখবেন, শান্তি শৃঙ্খলা যেন থাকে এখানে। যেটা মাননীয় মন্ত্রী বলেছেন যে যারা কাজ করছে তাদের কোনো রকম আজকাল, কারণ এই 35 বছর এবং তার আগের এই যে কালচার একটা ডেভেলপ করেছে, যে কিছু একটা কাজ হলে সেখানে কিছু লোকের যে পৌঁছে যাওয়া, সেইগুলো থেকে বিরত থাকা। কারণ ডেভেলপমেন্টের সাথে কোনো অবস্থায় কিন্তু আপোষ আমরা করব না, সেটা কিন্তু আগেই বলে দিচ্ছি। কোনো জায়গার মধ্যে হয়তো বা একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে করে আইন শৃঙ্খলার জন্য যেখানে যদি প্রয়োজন হয় আমরা শান্তির কথা বলি। অশান্তির সৃষ্টি করলে আমরা কিন্তু অনেক সময় শক্তির মাধ্যমেও সেখানে শান্তি প্রতিষ্ঠিত করব। এখানে আজকে যারাই উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে এখানে যারা আজকে এই শচীন্দ্রনগরের এলাকার, তাদের জন্য তো একটা নতুন তাদের টুপির মধ্যে এক পালক জুড়লো আজকে, এবং মাননীয় মন্ত্রীর এলাকা এখানে, এবং সত্যিই আপনারা আজকে খুশি হওয়ার বিষয়। আপনারা প্রতিটা দিন দেখবেন এখানে ডেভেলপ প্রপারলি হচ্ছে কিনা। আর যদি দেখা যায় কাজে দ্রুতগতিতে হচ্ছে, আমাদের কাছে খালি খবরটা কানের মধ্যে পৌঁছলেই হবে, দেখবেন সশরীরে আমরা পৌঁছে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার মূল্যবান এবং দিশানির্দেশমূলক বক্তব্য রাখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য